জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। তেহরান থেকে ইস্পাহান, শোক, ক্ষোভ আর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। আপৎকালীন দায়িত্বে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি সহ ৩ জন নেতৃত্বে এলেও প্রশ্ন, মধ্যপ্রাচ্য কি এখন সর্বাত্মক যুদ্ধের পথে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র, তেল আবিব থেকে বাহরাইন, কুয়েত থেকে দুবাই, সবখানেই অস্থিরতা। কৌশলগত হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহ হুমকির মুখে। বাংলাদেশ কি নিরাপদ? মধ্যপ্রাচ্যের লাখো প্রবাসী বাংলাদেশি, তাদের নিরাপত্তা ও রেমিটেন্স কি ঝুঁকিতে? জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতি, সংরক্ষণ ক্ষমতা সীমিত, তাহলে সামনে কি জ্বালানি সংকট? প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। জ্বালানি সংকট হবে না বলছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কিন্তু বাস্তবতা কি এতটাই আশ্বস্তকর? আজকের আলোচনায় আমরা খুঁজব এই যুদ্ধ কি রেজিম পরিবর্তনের দিকে যাচ্ছে? দীর্ঘমেয়াদী সংঘাত হলে বাংলাদেশের অর্থনীতি কতটা চাপ নেবে? কূটনৈতিক মারপেঁচে আমাদের অবস্থান কি হওয়া উচিত? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আলোচনায়। আমাদের সঙ্গে আছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর শাহাব ইনাম খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আমরা কথা বলবো আমাদের কাতার এবং কুয়েতে যমুনা টেলিভিশনের দুজনের প্রতিনিধির সঙ্গে। আমরা সেই আলোচনায় পরে যাচ্ছি। শুরুটা করতে চাই এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীকে দিয়ে। আপনাকে স্বাগত স্যার। ইরান যেভাবে পাল্টা আঘাত শুরু করেছে এবং তাদের IRGC যেভাবে 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, একে আপনি কতটা বড় যুদ্ধের সংকেত হিসেবে দেখছেন? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এটি কি পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধের দিকে রূপ নিতে পারে কিনা? আঞ্চলিক যুদ্ধ তো হচ্ছে, কিন্তু যেটা হবে না এখানে যে আপনি টোটাল ওয়ার বলতে যেখানে বোঝায় যে সেনাবাহিনী ডাইরেক্ট কনফ্লিক্টে যায়, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যুদ্ধটা হচ্ছে বেসিক্যালি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এবং ইরানের সাথে, এবং তাদের যেহেতু কোনো সীমান্ত সংলগ্ন কিছু নাই, সুতরাং যুদ্ধটা মেইনলি আকাশ যুদ্ধ। সেটা এয়ারফোর্স দিয়ে হতে পারে এবং সেটা নেভি দিয়ে হতে পারে। তো সেখানে আর তার ইয়েতে আছে, বিপক্ষে আছে ইরানের মিসাইল বাহিনী। ইরানের ভার্চুয়ালি কোনো এয়ারফোর্স নাই এখন, টোটালি গ্রাউন্ডেড, এবং তাদের এয়ার ডিফেন্স মিসাইল কিছু আছে এবং তার গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল যেগুলো তারা ফায়ার করছে। সুতরাং ওইভাবেই থাকবে। ট্রাম্প বলেছেন যে উনি, যেটাকে আমরা মিলিটারিতে বলি বুটস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ উনি সামরিক বাহিনী দিয়ে আক্রমণ করবেন না। ওনার 3টা যে এইম হচ্ছে এই হোল যুদ্ধটা। একটা হচ্ছে পারমাণবিক প্রোগ্রাম থেকে ইরানকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে। দ্বিতীয়ত ইরানের যে মিসাইল ব্যবস্থা সেটাকে উনি অকার্যকর করবেন, সেটা ইরান সরকারই নিজেরা করুক বা উনি বাধ্য করবেন। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লং টার্ম রেজিম চেঞ্জ, এটাই কিন্তু পরিষ্কার তাকে বলা হয়েছে। এবং রেজিম আপনি দেখেছেন যে প্রথম থেকেই কিন্তু ইসরায়েলি এবং মার্কিন বিমান বাহিনী তারা তাদের মিসাইল যেসব লঞ্চিং প্যাড আছে, লঞ্চিং সাইটস আছে, সেগুলোতে অ্যাটাক করছে। কারণ এই মিসাইলগুলো তো অধিকাংশই গভীর পাহাড়ের ভিতরে লুকানো আছে, কিন্তু তাদেরকে বের করে যখন লঞ্চ করে ওই সময়টা ভালনারেবল, এবং সেগুলোই তারা অ্যাটাক করে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মিসাইল লঞ্চ হচ্ছে, কারণ এত বড় একটা দেশ এবং সেই চারিদিকে ছড়ানো। তো এটা মনে করেন আপনার মধ্যপ্রাচ্যের অলমোস্ট সৌদি আরবিয়ার মতো আয়তন, এবং যে কোনো জায়গায় এগুলো লুকিয়ে রাখা যায়। সুতরাং মিসাইল কিছু আসবেই, এবং সেগুলো প্রতিরোধ করার জন্য তাদের ব্যবস্থা আছে বিভিন্ন লেয়ার ডিফেন্স আমরা যেটা বলি। তো আর রেজিম চেঞ্জের প্রথম টার্গেটই তো হয়ে গেছে যে তারা
প্রাক্কালেই আলী খামেনিকে, এবং শুধুমাত্র খামেনি না, তার ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী সহ, চিফ অফ যে জেনারেল স্টাফ সহ অনেক বড় বড় তারা এলিমিনেট করছে। এবং অতীতেও আমরা এর আগের যখন 2025-এ যে অভিযানটা হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে তারা টার্গেটেড কিলিং করেছে, এক্স্যাক্টলি লোকেশন যেখানে তখন তাদের টার্গেট ছিল যে কমান্ডার্সরা এবং পারমাণবিক পরীক্ষা নিরীক্ষায় যেসব বৈজ্ঞানিকরা যারা এটা জড়িত ছিল তাদেরকে একদম টার্গেটেড করেছে। এবার তারা মেইনলি IRGC এবং মিলিটারি কমান্ডার যারা আছে তাদেরকে টার্গেট করছে, এবং রেজিমের। তো এর ইয়েতে ইরান যেটা করছে, এগুলো ধরেন মার্কিন ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করছে, ওগুলো ঘাঁটি ইতিমধ্যে কিন্তু মোস্টলি ইভ্যাকুয়েটেড, তারা সরে আসছে, সেখানে কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এগুলো কিন্তু ওরকম অ্যাকিউরেট অ্যাটাক নয় যে তারা একটা ব্যক্তির উপরে বা একটা ইয়েতে অ্যাটাক করতে পারে। এগুলো জেনারেলি একটা তাদের অ্যাকুরেসি অনেক কম, বড় একটা এয়ারফিল্ডে পড়লে সেখানে নানান জায়গায় পড়তে পারে, এবং এর অধিকাংশই কিন্তু গতবারও ইন্টারসেপ্ট হয়েছিল, এবারও এগুলোকে হবে। কিন্তু ধরেন সংখ্যায় যদি আপনার ধরেন 10টা আসে, 9টাও যদি ইন্টারসেপ্ট হয়ে যায়, একটা ঢুকতে পারে, ঢুকে এসে ক্ষয়ক্ষতি করবে। সেই ক্ষয়ক্ষতি নিশ্চয়ই তারা, ট্রাম্প তার প্রথম ইয়েতেই বলেছেন যে আমরা সেই ক্ষয়ক্ষতি করব, উই আর রেডি টু ফেস দোজ। এবং তবে ইসরায়েলের জন্য, যেহেতু ইসরায়েল দেশটা অনেক ছোট, সুতরাং যেসব মিসাইল ক্রস করে চলে যাবে, ভিতরে ঢুকে যাবে, সেগুলো যথেষ্ট ক্ষয়ক্ষতি করতে পারে, এবং গতবারও ক্ষতি হয়েছে। তো এই মুহূর্তে এই অবস্থা, আপনি বলেছেন এখানে আপনি দেখলেন যে একটা নতুন নেতৃত্ব আসছে, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে খামেনির যে অনুপস্থিতি সেটা, এবং বিশেষ করে কমান্ডার্সদের, একের পর এক কমান্ডার্সদেরকে তারা টার্গেট করছে, এতে কিন্তু যুদ্ধ পরিচালনার যে প্ল্যান সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ইরানের পক্ষে। এবং প্রথম যে কাজটা তারা করবে, যে অলরেডি জানেন যে বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমস তারা নষ্ট করে দিয়েছে, এবং কন্টিনিউয়াসলি তারা মনিটর করতে থাকবে যাতে এদের যোগাযোগ ব্যবস্থাটা না থাকে। এবং এই আধুনিক যুগে এইসব মিসাইল বলুন আর কমান্ড কন্ট্রোল যদি একবার আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেগুলো রেস্টোর না হয়, তাহলে কিন্তু এই বিক্ষিপ্ত আঘাত হতে থাকবে। কিন্তু আপনি যেভাবে প্ল্যান করে একটা যুদ্ধ পরিচালনা করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আর একটা এখানে আপনাদের ইয়েতে দেখালেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আমি তো এটা এখনও কোনো খবর পাইনি, এবং হরমুজ প্রণালী বন্ধ করার মতো যে ক্ষমতা ইরানের আছে বলে আমার মনে হয় না, কারণ ইরানের নেভি বলতে গেলে এখন সম্পূর্ণ, সেখান থেকে ভেসেলগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো হয়তো প্রিকশনের জন্য, সেটা হচ্ছে হয়তো প্রিকশনের জন্য, কিন্তু এটাকে বন্ধ করতে হলে তাদেরকে আপনার মাইনিং করতে হবে, হরমুজ প্রণালীতে মাইন বসাতে হবে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির যথেষ্ট প্রেজেন্স সেখানে আছে, এবং তারা সার্ভেলেন্স করতে থাকবে। তবে টেম্পোরারি হয়তো কয়েকদিন শিপিং কোম্পানিরাই তারা ডিসাইড করতে পারে যে আমরা যেমন ধরুন এয়ারলাইনগুলো এখন সমস্ত ইরানকে অ্যাভয়েড করে, যুদ্ধ এলাকাটাকে অ্যাভয়েড করে চলছে, এর ফলে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, অনেক ফ্লাইটের সময় বেশি লাগছে। একইভাবে জাহাজগুলো হয়তো কিছুদিন হয়তো তারা এই তেলবাহী জাহাজগুলো অপারেট করবে না, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আমার মনে হয় না ইরানের সেটা আছে। জি স্যার, আপনি যেটা বলছিলেন সেই প্রসঙ্গে যদি একটু সংক্ষেপে বিষয়টা জানতে চাই, সেটি হচ্ছে যে ইরান এই প্রতিরোধটা লং টার্মে কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে? যতক্ষণ পর্যন্ত তাদের, এক নম্বর হচ্ছে যতক্ষণ তাদের যে মিসাইল স্টক কতটুকু আছে আমরা জানি না, কেউ বলছে 2000, কেউ বলছে 3000, এগুলো স্টক আছে। স্টকগুলো শেষ না হওয়া পর্যন্ত তো তারা ফায়ার করতেই পারে, কিন্তু ফায়ার করে যে এটাকে তো একটা উদ্দেশ্যে আপনাকে যেতে হবে। মেইন জিনিসটা এখন হচ্ছে কি, আপনার আমেরিকান ফোর্সেস যেমন আছেন গভীর আরব সাগরে অথবা ভূমধ্য সাগরে, তাদের ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এবং তার সাথে তাদের ডিস্ট্রয়ার্সগুলো যেগুলো টমাহক মিসাইল ফায়ার করছে। আর হচ্ছে যে ইসরায়েলের এয়ারফোর্স আছে তাদের ঘাঁটিতে, এবং ইসরায়েল যেহেতু যেটা বললাম যে ছোট দেশ, আয়তন কম, সেখানে ইনএকুরেট যদি এগুলো যায় সেগুলো কিন্তু ভালনারেবল হতে পারে। কিন্তু এগুলোতে যেহেতু যেমন ধরুন আপনার কাতার, দুবাই, এগুলো হচ্ছে ইরানের একদম কাছে, ধরেন আপনার 2 মিনিট 3 মিনিটের মধ্যে একটা মিসাইল এসে হিট করতে পারে। কিন্তু
ইসরায়েলকে হিট করতে হলে আপনার জর্ডান, ইরাক হয়ে জর্ডানের উপর দিয়ে সিরিয়া হয়ে তাকে যেতে হবে প্রায় 14-15 মিনিট তার ট্রাভেল টাইম। এই ট্রাভেল টাইমটার জন্য কিন্তু তারা ওখানে অনেকগুলো লেয়ার ডিফেন্স আছে এবং প্রায় অনেকগুলোই কিন্তু রাস্তা ইন্টারসেপ্ট হয়ে যাবে। আরও মজার ব্যাপার হচ্ছে জর্ডানও কিন্তু গতবারও প্লে করেছিল, এবারও তারা রাস্তায় যেগুলো পাবে তারা ইন্টারসেপ্ট করবে, অর্থাৎ ইউ হ্যাভ এ লাইন অফ ডিফেন্স। তারপরেও যেগুলো যাবে সেগুলো যথেষ্ট ক্ষয়ক্ষতি করবে, কারণ ইসরায়েল এত ঘন যে শহর, তার এয়ারপোর্ট, তার মিলিটারি ইনস্টলেশন এগুলো একদম মানে কনজেস্টেড জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ কম্পেয়ার টু ইরান, যেটা অনেক দূরে দূরে, এক একটা শহর থেকে আরেকটা শহর বা এক একটা সামরিক ঘাঁটি থেকে আরেকটা সামরিক ঘাঁটি অনেক দূরে। কিন্তু যেটা এরা করতে পারবে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস 24 ঘন্টা কিন্তু তারা আকাশ প্রতি করে আছে, দে আর ওয়াচিং অল দ্য টাইম, যে তাদের সেটা রেকগনাইসেন্স, স্যাটেলাইট রেকগনাইসেন্স হতে পারে, এয়ারক্রাফট রেকগনাইসেন্স হতে পারে, এবং দে আর এক্স্যাক্টলি ওয়াচিং কী হচ্ছে। তো সেখানে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইরানের নাই। এবং বিশেষ করে যখন এই যে ক্ষমতার যখন আপনার টপ কমান্ডার্সরা যদি চলে যায় এবং তারা যদি যারা বেঁচে আছে তারাও যদি একজন আরেকজনের সাথে যোগাযোগ না করতে পারে, এবং যেহেতু তারা দেখতেছে যে আমরা যখনই এক জায়গায় হই সেখানে তারা অ্যাটাক করে, সো দে উইল বি কেয়ারফুল। তো তখন কিন্তু যুদ্ধ পরিচালনার জন্য যে দরকার, যে আপনার কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন কমান্ডের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং সেটার জন্য ইরান সাফার করবে। জি, ধন্যবাদ ইশফাক ইলাহি চৌধুরী। যেতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে। স্ট্রেইট অফ হরমুজ প্রণালী যেটির কথা বলছি আমরা, এটা যদি বন্ধ থাকে বৈশ্বিক তেলের দামে কি ধরনের ধাক্কা আসতে পারে? আর একটা প্রশ্ন এখনই বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বলছে জ্বালানির সংকট হবে না, কিন্তু আমাদের বর্তমান মজুদ সক্ষমতা দিয়ে আমরা বড়জোর 3 থেকে 4 সপ্তাহ চলতে পারি, এমনটা আমরা জানতে পারছি বিশেষজ্ঞদের কাছ থেকে। যদি হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী মেয়াদে বন্ধ থাকে তাহলে আমাদের বিকল্প পরিকল্পনা কি হওয়া উচিত? প্রথমত একটু আগে আমরা যেটা শুনলাম সেটা হলো যে এটা আসলে এক ধরনের স্বল্পস্থায়ী একটি যুদ্ধ হবে বলে আমারও মনে হয়। তার কারণ হলো যুদ্ধের যদি দুটো পক্ষ দেখেন, এত বেশি মানে ভারসাম্যহীন দুটো পক্ষ, এক পক্ষে ইরান রয়েছে এবং অন্য পক্ষে শুধু দুটো দেশই না, এখন ইরান যে দেশগুলোকে আক্রমণ করছে তারাও এখন আসলে ইরানের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এরকম একটা যুদ্ধ, অসম যুদ্ধ চালানো দীর্ঘদিন, সেটা আসলে কষ্টকর। এবং যুদ্ধের যে কারিগরি দিকগুলো আমরা শুনলাম সেখান থেকেও বুঝতে পারছি যে ইরানের সামর্থ্য আসলে খুবই সীমিত। যতই বলা হোক যে ইরান নিউক্লিয়ার এই করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এমন মেজর কোনো অ্যাটাক বা আমি দেখলাম না যেটা থেকে মনে হয় যে ইরানের যথেষ্ট সামর্থ্য আছে। সুতরাং এগুলোকে আসলে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহারই করা হয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য। সুতরাং সেই দিক থেকে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার আশঙ্কা আমিও দেখি না। তবে স্বল্প মেয়াদে যেহেতু এটা যেমন ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডেন্ট থেকে বলা হয়েছে যে তারা নিষেধ করছে বিভিন্ন দেশকে এই হরমুজ প্রণালী অ্যাভয়েড করতে বলছে, সেটা দিয়েও তারা এক ধরনের হুমকি দিচ্ছে প্রচ্ছন্ন, এবং সে কারণে জাহাজগুলো বিভিন্ন জায়গায় হল্ট করে আছে বা ঘুরে যাচ্ছে, এরকম ধরনের আছে, অ্যাভয়েড করতে যাচ্ছে। সুতরাং সে কারণে যেটা হতে পারে, ইতিমধ্যে আমি নিজেও সকাল থেকে দেখছিলাম যে কিছুটা $2 মতো ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, 64 ছিল 66 হয়েছে। এই ধরনের একটা সাময়িক বৃদ্ধি ঘটবে, এটা খুবই স্বাভাবিক। এবং এই যে যখন জাহাজগুলো নির্দিষ্ট সময় যাবে না এবং হল্ট করে রাখবে, তখন পরিবহন ব্যয়েও তার একটা প্রতিক্রিয়া পড়বে। সুতরাং সেই জিনিসগুলো মূল্যে কিছুটা প্রতিক্রিয়া, কিন্তু এটা আমার কাছে সাময়িক মনে হয়। শুধু এটা খুব বড় রকমের কোনো প্রতিক্রিয়া অন্তত জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হবে না। যদিও হরমুজ প্রণালীর এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী, এবং যেটা দিয়ে মূলত সৌদি আরব, মূলত কুয়েত, কাতার, ওমান, ইউএই সকলের তেল এদিক দিয়ে যায়, যেটা প্রায় 20% বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য, গ্যাসের এটাও সেখানে আছে। সুতরাং সব দিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সেদিক থেকে এটা আসলে সাময়িক একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বাংলাদেশের জন্য যেটা, যে বাংলাদেশ মূলত যে পরিমাণ তেল প্রতি বছর আনেন তার মধ্যে ক্রুড অয়েল তুলনামূলকভাবে আমরা কম ইউজ করি, আমরা রিফাইন্ড অয়েল বেশি ব্যবহার করি। আমরা প্রায় 6.5 মিলিয়ন টন আমরা ক্রুড অয়েল ইউজ, সমস্ত আমাদের অ্যানুয়াল আমাদের তেলের ডিম্যান্ড, তার ভিতরে 1.5 মিলিয়ন হচ্ছে আমাদের ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটা আমরা মূলত এই জায়গাগুলো থেকে নিয়ে আসি, কুয়েত,
তারপরে কাতার, ইউএই, এই সৌদি আরব, এই জায়গাগুলো থেকে আমরা নিয়ে আসি। কিন্তু আমাদের রিফাইন্ড অয়েলের অংশটাই বেশি, প্রায় 5 মিলিয়ন মেট্রিক টনের মতো। সেটা আমরা আনি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে, মালয়েশিয়া, তারপরে ভারত, এরা কিন্তু আমাদেরকে রিফাইন্ড অয়েলটা সাপ্লাই দেয়। যদি সেটা বিবেচনায় নেন, তাহলে যদি এটা দীর্ঘায়িতও হয়, আমি আশা করছি হবে না, তাহলে আমাদের জন্য অন্তত আপাতভাবে এটার প্রতিক্রিয়া কম, কারণ আমরা ক্রুড অয়েলটার চেয়ে রিফাইন্ড অয়েলটা বেশি ব্যবহার করি এবং এই দেশগুলোর সাথে আমাদের প্রায় জুন পর্যন্ত চুক্তি করা আছে। সুতরাং সেই জায়গাটাতেও আমাদের এক ধরনের সরবরাহ চ্যানেলে এক ধরনের নিশ্চিতি আছে যে আমাদের পাওয়ার কথা। কিন্তু যদি বন্ধ থাকে তাহলে প্রাপ্যতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ আপনি যেটা বলছিলেন যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো, সেটা আছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সেই সমস্যাটাও খুব বেশি দূর এগোবে না, যতটুকু আমার কাছে মনে হয়। আর তার প্রতিক্রিয়া হিসেবে যদি জ্বালানি বাজার, অভ্যন্তরীণ বাজারে যদি আমি এটার প্রতিক্রিয়া যদি দেখিও, যদি সরকারকে বাড়তি মূল্য পরিশোধ করতেও হয়, আশা করব যে সেটা যেন আবার ভোক্তার উপরে যেন আবার পাস থ্রু না হয়। কেননা আমরা যেটা দেখে আসছি, ইতিমধ্যেই ভোক্তারা আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে তারা তেল কিনছেন এবং এই মুহূর্তে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যারা আমদানি করেন, তারা যথেষ্ট মুনাফার ভিতরে আছেন এবং 2025 সালে তারা প্রায় 4,700 কোটি টাকার মতো মুনাফা করেছে। এই অর্থবছরের তথ্য এখনো আসেনি। সুতরাং তারা চাইলে তাদের মুনাফা দিয়েই এই বাড়তি যে মূল্য পরিশোধ করতে হবে সেটা তারা করতে পারে। এই অজুহাতে যেন আবার ভোক্তার উপরে মূল্য বৃদ্ধির চাপটি যেন না আসে। যে আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। যেমন এর আগের সরকার ছিল, আমি শেখ হাসিনা সরকারের কথা বলছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল এবং সেই অস্থিরতাটা কোনোভাবে যাচ্ছিলই না। কৃত্রিম এক ধরনের সংকট অথবা এক ধরনের সিন্ডিকেটও সেখানে কাজ করছিল। এবার নতুন সরকার এবং এই সরকার আসার সাথে সাথে এরকম একটা যুদ্ধের মধ্যে পড়তে হচ্ছে। সো আপনি যেটা বলছিলেন যে হয়তোবা দীর্ঘস্থায়ী হবে না, এটা হয়তোবা সরকার ইন্টারনালি তারা জিনিসটাকে ম্যানেজ করতে পারবে, কিন্তু এটার বাজারের উপর যে প্রভাব, সেই প্রভাবটা ঠেকানো যাবে কিভাবে? এর মধ্যে আজকে আমি যেমন আমাদের এক কলিগও আজকে বলছিলেন যে তিনি বাসে যাওয়ার সময় তিনি শুনে ফেলেছেন যে তারা এখন বাস ভাড়া বাড়াবে কারণ তেলের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে আসলে সরকারের প্রথম যে কাজটি সরকার করেছেন সেটা আমি বলবো যে ভালো। প্রথমত হচ্ছে জ্বালানি উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি রয়েছেন, তিনি বলেছেন যে আমাদের এই যুদ্ধের কারণে কোনো জ্বালানি সংকটের আশঙ্কা নেই। সুতরাং তিনি তার দিক থেকে একটা স্ট্রেইট মেসেজ দিয়েছেন। উপরন্তু বিপিসির পক্ষ থেকে, তাদের বিপিসির যিনি শীর্ষ পদে আছেন, তার পক্ষ থেকেও একটা মেসেজ দেওয়া হয়েছে যে এটা তাদের কাছ থেকে এই জ্বালানির সরবরাহের জায়গাটায় খুব বড় রকমের দুশ্চিন্তার কিছু নেই, যেহেতু লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে। সেটা শুধু যেটা হতে পারে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে, সেটাও আসলে বিপিসি এটা হ্যান্ডেল করার মতো পরিস্থিতিতে রয়েছে। সুতরাং এই কারণে বা এই অজুহাতে জ্বালানির মূল্য বৃদ্ধি দেখিয়ে ট্রান্সপোর্ট কস্ট বাড়ানো বা এবং সেই কারণে অন্যান্য ব্যয় বৃদ্ধি, এটা আসলে করা উচিত না। এবং সেই জায়গাটিতে আমার মনে হয় যে সরকারের সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো এটার সাথে জড়িত, যেমন পরিবহনের সাথে হলে পরিবহন মন্ত্রী রয়েছেন, আমরা আশা করব পরিবহন মন্ত্রী যাতে ইমিডিয়েটলি পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকদেরকে নিয়ে বাজার পরিস্থিতি বুঝে এই ধরনের একটা পলিটিক্যাল মেসেজ যেন পরিবহন সমিতিকে দেন, যাতে এটিকে ব্যবহার করে কোনো অজুহাতেই যাতে মূল্য বৃদ্ধির ঘটনাটি না ঘটে। তবে এটা ঠিক যে নিয়মিত আরও বেশ কিছুদিন পর্যবেক্ষণের দরকার আছে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সেটা দেখার জন্য আমার কাছে মনে হয় যে পেট্রোলিয়াম কর্পোরেশন তো আছেই, একই সাথে মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের যারা যে ইগুলো রয়েছে, এম্বাসিগুলো রয়েছে, তাদের উচিত হবে ঘনিষ্ঠভাবে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করা। তবে যতটুকুই যাই হোক, এটা আমার কাছে এখনও কেন জানি মনে হয় যে এটা একটা সীমিত পরিসরের একটা যুদ্ধ। খুব বড়ভাবে এটাকে ব্যাপকতায় যাবার মতো সামর্থ্য আমি অন্তত কোনো পক্ষের দিক থেকে, মানে অন্তত ইরানের পক্ষ থেকে এটাকে প্রলম্বিত করা বা নিয়ে যাওয়া, এটা হয়তো হবে না। তবে এটা বলা, এটা যৌক্তিক, এটা আমরা বলছি সামরিক অংশটুকু, কিন্তু এর রাজনৈতিক যে প্রেক্ষাপটটুকু, অর্থাৎ রেজিম চেঞ্জ, এটা দীর্ঘায়িত হবে। এটা খুব সহসা এটা হয়তো মিটে যাবে তা না, কারণ ইরানের খামেনি বা যে এক্সিস্টিং যে রুলিং পার্টি রয়েছে তাদের ভিত যথেষ্ট দৃঢ় এবং দেশের ভিতরে তাদের যথেষ্ট সমর্থন আছে বলে আমার মনে হয়েছে। যদিও এর বিরোধী পক্ষ রয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে রাজনৈতিক পট পরিবর্তনটি হয়তো দীর্ঘায়িত হতে পারে। তবে সেটা অনেকটাই অভ্যন্তরীণ একটা প্রতিক্রিয়া হিসেবে থাকবে, তার কারণে বৈশ্বিক বাণিজ্যে বা বৈশ্বিক যুদ্ধ সংক্রান্ত প্রতিক্রিয়াতে সেটি হয়তো বিস্তৃত হবে না। জি, খন্দকার গোলাম মজুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। যেতে চাই ডক্টর শাহাব এনাম খানের কাছে, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। শাহাব ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি। খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কোথায় দাঁড়ায়, এটা হচ্ছে প্রশ্ন। জেনেভার বৈঠকের মধ্যেই খামেনিকে হত্যার ঘটনা, আমেরিকার এই দ্বিচারিতা বা স্বেচ্ছাচারিতা আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার পথ কি আর খোলা রাখলো? শাহাব ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি প্রশ্নটা আরেকবার করি। খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কোথায় দাঁড়ায়, এই বিশ্লেষণটা দরকার। জেনেভার বৈঠকের মধ্যেই খামেনিকে হত্যার ঘটনা আমেরিকার এই দ্বিচারিতা বা স্বেচ্ছাচারিতা আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার পথ কি আর খোলা রাখছে কিনা? না, ধন্যবাদ। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আলোচনার কোনো পথই আসলে খোলা নেই, কারণ এখানে মাল্টিপল ইস্যুস গুলি আছে। আমরা যদি একটু এই কয়েকদিনের অ্যাডভান্সমেন্ট গুলি দেখি, সেইখানে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালাবে সেই বিষয়ে তাদের কোনো দ্বিমত ছিল না। তারা এই বিষয়টা পুরোপুরি ক্ল্যারিফাইও করে দিয়েছিল বারবার। এবং সেই সাথে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে জয়েন্ট ইনিশিয়েটিভটা ছিল ডিনিউক্লিয়ারাইজেশন ইরানের, সেটা থেকেও তারা ইউনিল্যাটারালি উইথড্র করে নিয়েছিল। এবং এই উইথড্র করে নেওয়ার ফলে এইখানে ক্লিয়ারলি একটা বার্তা তারা দিয়েছিলেন যে এই বিষয়ে আসলে ডিপ্লোম্যাটিক প্রসিজিওরের খুব একটা তাদের কাছে জায়গা নেই। এছাড়া আরেকটা আছে, সেটা হলো যে আপনার এই ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে জেনেভা কনভেনশন বা ইউএন চার্টারের আর্টিকেল 2, 4, 51 কিংবা রোম স্ট্যাটিউট, কোনোটারই এখানে আসলে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি কাঠামো দেখেন, সেখানেও ব্যত্যয়ের জায়গা আছে। কারণ এই ধরনের অ্যাগ্রেশন বা এই ধরনের অ্যাটাকের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন, এবং এই জায়গাতে এক্সিকিউটিভ অথরিটির আসলে খুব বেশি জায়গা নেই। সুতরাং সেই জায়গাতেও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে দেখলেও যে এখানে একটা ইউনিল্যাটারাল ডিসিশন আছে যে এসেনশিয়ালি এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওভারঅল পলিটিক্যাল প্রসেসের রিফ্লেকশনও না। আর আরেক দিক থেকে যদি আমরা দেখি যে এই ধরনের যে ধরনের আমরা ওভারঅল আইসিজে প্রসিডিংস গুলি দেখি বা আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিডিংস গুলি দেখি, সেখানেও কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে ওভারঅল যে এই ইন্টারন্যাশনাল আইনকে মেনে চলার ক্ষেত্রে এই রাষ্ট্রগুলির খুব একটা আসলে দায়বদ্ধতাও আমরা এখানে দেখছি না। সেই সাথে তো ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস এর যে ভিটো পাওয়ার বা সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রেও আমরা বারবার দেখেছি বিভিন্ন রকমের ব্যত্যয় করছে। সুতরাং সব দিক থেকে যদি আমরা আলোচনা করে দেখি, আসলে এইখানে ডিপ্লোম্যাটিক প্রসিডিংস বা ডিপ্লোম্যাটিক প্রসিজিওরের খুব বেশি জায়গা এখন আর নেই বলেই মনে হচ্ছে। জি, ডক্টর শাহাব এনাম খান, একটা বিষয়, ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া কতটা স্থিতিশীল হবে বলে দেখছেন? খুবই অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে, যদিও এখনো পর্যন্ত সুপ্রিম কাউন্সিলের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আসেনি। তবে নিশ্চিতভাবেই ইমাম খোমেনি তার যে অবস্থানটা, মানে তার সাকসেশন প্ল্যানটা খুব ভালো করে করে গেছে। এই সাকসেশন প্ল্যানের ফলে যে এই যে সুপ্রিম কাউন্সিলটা হবে, এই সুপ্রিম কাউন্সিলের যে 4 জন সদস্য, এবং তারা হয়তো ইন্টারিম ভাবে এই সরকারকে চালিয়ে নিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াবে সেটা হলো যে আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেখেছি, আমরা ইয়ের ক্ষেত্রেও দেখেছি, কি বলে, গ্রিনল্যান্ড, লিবিয়ার ক্ষেত্রে দেখেছি, ইরাকের ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখেছি যে আলটিমেটলি এই ধরনের অ্যাগ্রেশনের পরে স্থিতিশীলতা আসে না। বরং যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে বরং যারা অ্যাগ্রেশনের পার্টি থাকেন তাদের বিরুদ্ধেই কিন্তু একটা বড় ধরনের জনমত গড়ে ওঠে। যে কারণে আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, যদিও তারা ক্যালকুলেটেড ভাবে এই ধরনের আগ্রাসনটা করেছে এবং তারা জানতো যে ইরানের পক্ষে আসলে নিউক্লিয়ার টেকনোলজি ডেলিভার করাও সম্ভব না এবং তাদের এনরিচমেন্ট ক্যাপাসিটিটাও আসলে অ্যাকসেপ্টেবল লেভেলে না, এটা অনেকটাই ইরাকের গল্প মনে করিয়ে দেয়। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে আলটিমেটলি যে স্থিতিশীলতার কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, বা তাদের হয়তো এই ধরনের এক্সিট প্ল্যান এখনো পর্যন্ত এক্সিকিউট করা হয়নি।
যে কারণে আমার কাছে মনে হয় না যে খুব একটা স্থিতিশীলতা আসবে, এবং এখানে আমাদের দুটো জিনিস মনে রাখা খুব জরুরি। একটা হলো যে নন স্টেট অ্যাক্টরস গুলি, কারণ আপনি যদি যেটা ইশফাক ইলাহি স্যার একটু আগে আলোচনা করছিলেন, এই আলোচনার মধ্যে আপনি দেখেন যে ওয়ার স্ট্র্যাটেজি গুলি কি আছে, কার কি ধরনের স্ট্র্যাটেজি আছে। ইরানের স্ট্র্যাটেজি কিন্তু ভেরি আনকনভেনশনাল। সে কিন্তু জানে যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কনভেনশনাল আর্মামেন্ট বা ট্যাকটিক্যাল ওয়েতে আসলে জয়লাভ করার খুব একটা সুযোগ নাই। কিন্তু সেই জায়গাতে নন স্টেট অ্যাক্টরস বলেন বা যে তার যে প্যারালাল বা প্রক্সি ফোর্সেস গুলি আছে বা বাফার ফোর্সেস গুলি আছে, সেগুলি কিন্তু এখন আগের চেয়ে অনেক অ্যাক্টিভেটেড হবে। এবং একই টাইমে আপনি দেখেন আফগানিস্তান পাকিস্তান বর্ডারেও কিন্তু একটা বড় রকমের সংঘর্ষ চলছে। সুতরাং পাকিস্তান ইন্টেলিজেন্সও যে এই ধরনের ঘটনা ঘটবে সেটা থেকে সেটা যে তারা জানতো না তাও না। তার মানে আপনার ওভারঅল যে যে এই রিলেটেড যে স্ট্র্যাটেজিগুলি আপনি দেখতে পাচ্ছেন, সেই স্ট্র্যাটেজিগুলিতে আমি এখনো পর্যন্ত এমন কোনো ইন্ডিকেটর পাচ্ছি না যাতে বলতে পারবো যে আলটিমেটলি ইরান স্টেবল থাকবে, কিংবা ইরান যদি স্টেবলও থাকে, ইরানের আশেপাশের দেশগুলি যে স্টেবল থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। সেটার কোনো গ্যারান্টি নেই। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের যমুনা টেলিভিশনের কুয়েত প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়ার কাছে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার কাছে প্রশ্নটা করছি। কুয়েতেও ইরানের মিসাইল ও ড্রোন হামলা হয়েছে, সেখানে ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান ও কুমিল্লার দুলাল মিয়া তারা আহত হয়েছেন। তারা সবাই এয়ারপোর্টে কর্মরত ছিলেন সে সময়। তারা এখন কেমন আছেন এবং সেখানকার পরিস্থিতি কি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে গতকালকে ইফতারের আগ মুহূর্তে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্রোন হামলা হয়। সেখানে কর্মরত কিছু বাংলাদেশি ছিল, ক্লিনিক কোম্পানির তার কাজ করতো। ওই সময় তারা ওই দুর্ঘটনা আহত হয়। একজন গুরুতর আহত হলেও বাকি 4 জন সামান্য আহত হয়েছে এবং কুয়েতের হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং কুয়েতের প্রাইম মিনিস্টার ওনাদেরকে দেখছে, হাসপাতালে এসে দেখে গেছে এবং চিকিৎসকদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এবং বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উনিও হাসপাতালে গিয়ে ওদেরকে দেখেছেন এবং তাদের শারীরিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন যারা তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। আর এদিকে কুয়েতে যারা আমরা প্রবাসীরা যারা আছে, এখানে কুয়েতে তেমন বড় কিছু হয়নি। কালকে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত ছিল বিভিন্ন স্থানে, তবে আজকে এখন এ পর্যন্ত কোনো আঘাত এনেছে বলে এমন কোনো খবর পাওয়া যায়নি। আজকে মোটামুটি সেফ আছে এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত তারা সজাগ এবং বিভিন্ন যে কুয়েতের মার্কিন সামরিক স্থাপনা গুলো আছে তারা খুবই নিরাপদ আছে এবং এখানে তারা প্রতিরোধ ব্যবস্থাও খুবই ভালো। তো এই বিষয়ে আসলে আমরা জি হেফজু মিয়া, আপনাকে ধন্যবাদ। যেতে চাই কাতারে, আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর কাছে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কাতারের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি ও স্থাপনা ইরানের মিসাইল ও ড্রোন হামলা করেছে। বর্তমান পরিস্থিতি কি? কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন কিনা এবং সেখানকার সরকারের ব্যবস্থাপনা কি? আপনারা যেমনটি জানেন যে গতকাল থেকে আসলে গতকাল যখন আক্রমণটা হলো তারপর থেকে কিন্তু এখানে একটা কথা কানাঘুষা হচ্ছিল যে কাতার সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আছে, যে দেশগুলোতে হচ্ছে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেগুলোতে হয়তো আক্রমণ হতে পারে। ঠিক এখানে কাতারের স্থানীয় আমরা বাচ্চুর সঙ্গে সংযোগটি আর নেই। এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আসতে চাই। রেজিম চেঞ্জ অ্যান্ড পলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন। শাহাব এনাম খান খুব সুন্দরভাবে বলেছেন। অধিকাংশ ক্ষেত্রে আমি তার সাথে একমত হব, তবে আমার নিজস্ব একটা ধারণা আছে। এক নম্বর হচ্ছে নন স্টেট অ্যাক্টার্সের কথা বলেছেন। অ্যাকচুয়ালি এই যে হামাস, হেজবুল্লাহ এবং হুতি, এই সহ বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সকে ইরান গত এই 3 যুগ ধরে তারা এদেরকে ব্যবহার করছিল এগেইনস্ট ইসরায়েল, এগেইনস্ট সৌদি আরবিয়া, এগেইনস্ট ভেরিয়াস রেজিমস ইন মিডল ইস্ট।
এবং এটাই একটা ওয়ান অফ দি রিজন যেটা যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব স্টেটগুলো যেগুলো সেটা মানে অধিকাংশ আমরা তো জানি সেগুলো হয় রাজা বাদশাহ শেখ, এরা তো একনায়কতন্ত্র আছে, এরা কিন্তু তারা সেফ ফিল করছিল না ইরানের উপরে, বরঞ্চ তারা ইসরায়েল মার্কিন যে এক্সিসটা আছে এটার উপরেই কিন্তু নির্ভরশীল বেশি। এই জন্য দেখেন এতগুলো মার্কিন ঘাঁটি তারা ওখানে রেখেছে, তারা কিন্তু এগুলো তাদের নিজেদের প্রোটেকশনের জন্য, তাদের রেজিম প্রোটেকশন, তাদের ওন রেজিম প্রোটেকশন। এবং ইরানের যে আইডিওলজি, ইসলামিক যে থিওক্রেসি, যেটা খোমেনি থেকে চলে আসছে, এটা যে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা ইরান, এটা কিন্তু এই কোনো আরব দেশ এটাকে খালি চোখে দেখছিল না। মানে আর আরেকটা হচ্ছে নেতৃত্বের সমস্যা। আর মনে করেন সৌদি আরব মনে করে, একসময় ছিল ইজিপ্ট ইউজ টু বি দ্য লিডার, সেটা চলে গেছে। এখন সৌদি আরব মনে করে আমি এই আরব বিশ্বের আমি নেতৃত্ব দিব। এখানে ইরানের কি আছে? ইরান একটা শিয়া রাষ্ট্র, মাত্র 30% তাদের টোটাল পপুলেশন ওয়ার্ল্ডের শিয়া নয়। তো আমি এখানে, তুরস্ক আবার একটা অ্যাসপায়ারিং পাওয়ার, সেখানে বলছে যে আমি ইউরোপিয়ান পাওয়ার, শিক্ষা দীক্ষায় আমি এগিয়ে আছি। সো এই যে ট্রায়াঙ্গল, সৌদি আরবিয়া, ইরান এবং ট্রায়াঙ্গলের মধ্যে কিন্তু এটা অনেকটা জড়িত। সুতরাং এখানে ওরাও চাচ্ছে একটা রেজিম চেঞ্জ হোক। যেমন ধরেন সাদ্দাম হোসেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতটুকু চেয়েছে তার থেকে বেশি এই আরব স্টেটগুলোই চেয়েছে সাদ্দাম হোসেনের পতন হোক এবং এখানে একটা যে কোনো রেজিম, বাট আদার দ্যান সাদ্দাম হোসেন আসুক। তো ইরানে কিন্তু একটা রেজিম চেঞ্জ হতে পারে এবং সেটা হলে ভালো হবে কি না সেটি আমরা বলবো। এক নম্বর হচ্ছে যে আপনার খামেনির প্রস্থানটা কিন্তু একটা বিরাট ভ্যাকুয়ামের সৃষ্টি করে। যদিও আপনারা বলেছেন যে একটা নতুন ট্রায়াম্বারেট হবে এবং তারা একটা আরেকজন নেতাকে নির্বাচিত করবে, বাট দিজ আর অল লং টার্ম পিসফুল টাইমে এটা হতে পারে। কিন্তু এখন যে একটা ইমার্জেন্সি চলছে, একটা যুদ্ধ চলছে, এখানে কিন্তু ওই যে খামেনি যে 35 বছর ধরে উনি যে একটা নিজেকে ওরা যেটাকে ইংরেজিতে বলে ক্রিয়েট করেছিলেন, সেটা কিন্তু মিসিং হবে। অত সহজে হঠাৎ করে একজন এসে সেই ইয়েটা দেয়। প্লাস যে যুদ্ধটা যে চলছে সেটা সেখানে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোলের যে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার। যত গর্জে তত বর্ষে না। ওরা বলেছিল আমরা সমস্ত শক্তি দিয়ে ইয়ে করবো। আপনি দেখেন ওই যে কাতার ইয়েতে প্রথম 24 ঘন্টায় যে 2-4টা হয়েছে, এখন কিন্তু আস্তে আস্তে স্থিমিত হয়ে আসছে, কারণ স্টক ইজ লিমিটেড। ইউ সি, দে ক্যানট প্রডিউস ওভারনাইট মোর মিসাইলস। আরও মিসাইল তো বানাতে পারবে না, যেগুলো ফায়ার করছে সেটি ফায়ার করে সেটা শেষ হয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের মিলিটারি টার্গেটে তারা হিট করতে পারেনি। ওয়ারেজ ইরানের উপরে কিন্তু এদের একচ্ছত্র, ইরানের আকাশ একচ্ছত্রভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দখলে। তো ভবিষ্যতে কী হবে? এবং যে ইয়ের কথা বললাম, এর আগে কিন্তু তারা হামাস, হেজবুল্লাহ এবং হুতিদেরকে ইতিমধ্যে তারা নিউট্রালাইজ করে ফেলেছে তাদের। এবং সেখানেও কিন্তু লিডারশিপকে, একজন প্রত্যেকটা দলের লিডারশিপকে তারা পিক আপ করে তাদেরকে হত্যা করেছে এবং নতুন লিডারশিপ আসতে সময় লাগবে। তো এই মুহূর্তে যেটা আমি মনে করি যে একটা চেঞ্জ যদি হয়, তখন কিন্তু একটা ভ্যাকুয়াম হবে এবং এটা সম্ভব হতে পারে যে একটা সরকার এসে মার্কিন যুক্তরাষ্ট্র বা এদের সাথে একটা আলোচনায় যেতে পারে যে ঠিক আছে, আমার মিসাইল আমি পারমাণবিক ইয়ে তো আমি আগে থেকে বন্ধ করেছি, মিসাইল আমি ইয়ে করবো না, এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তি না হোক, আমরা একটা কোএক্সিস্টেন্সে আমরা থাকতে পারি। এইভাবে যদি একটা হয়। কিন্তু যেটা আরেকটা যে খারাপ সম্ভাবনা হতে পারে যে এই ঠিক ইরাক বা সিরিয়ার মতো এখানে আরও এক্সট্রিম ফোর্সেস রাইজ করতে পারে, যেগুলো আমরা এখনও জানি না। এক্সট্রিম রিলিজিয়াস ফোর্সেস হতে পারে, এক্সট্রিম রিজিওনাল ফোর্সেস হতে পারে। যেমন কুর্দিস্তান, যদি সেন্ট্রাল কমান্ডটা ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন ইরানের ভিতরেও কিন্তু, যেমন বেলুচিস্তানে বেলুচি আছে, এরা সুন্নি, এরা কিন্তু অনেক দিন ধরে ওদের সাথে লড়াই করছে। কুর্দিশরা এরাও সুন্নি এবং দীর্ঘদিন ধরে তাদের একটা অভিযোগ আছে এবং তারাও কিন্তু অনেকটা সাপ্রেসড হয়েছিল এই যে ইরানিয়ান তেহরানের রেজিমের অধীনে। এমনকি যে আরব এলাকায় যে খুজিস্তান প্রবেশ, এরাও কিন্তু আরব এবং সুন্নি, এই যে বন্দর আব্বাস এবং তার এলাকা, এখানেও আমরা একটা আপরাইজিং দেখতে হয়তো হবে যদি সত্যিকার সেখানে কোনো শক্তিশালী সেন্ট্রাল গভর্নমেন্ট না থাকে। তখন কিন্তু ঠিক সিরিয়া বা ইরাকের মতো বা লিবিয়ার মতো টুকরা টুকরা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার সৃষ্টি করতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে
আমরা বলছি এবং আপনারাও বলছিলেন যে যুদ্ধটা খুব বেশি হয়তো দীর্ঘস্থায়ী হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমবাজার, বড় একটা শ্রমবাজার, এটা সংকুচিত হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, অথবা যুদ্ধ যদি কিছুটা ছড়িয়েও পড়ে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছেন কিনা? আপনার এই প্রশ্নটি বলার আগে আমার মনে হচ্ছে একটু যদি আগের আলোচনার সঙ্গে একটু টেনে নিয়ে যাই। আমার কাছে আসলে এই যুদ্ধ বা এই পুরো বিষয়গুলোকে আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যপ্রাচ্যে একটি একক দেশের সম্প্রসারণবাদেরই অংশ হিসেবে এগুলো চলছে। এই একই অজুহাতে আগামী দিনগুলোতে অন্যান্য দেশগুলোতেও, মুসলিম দেশ যারা কিনা হুমকির মতো তারা মনে করেন, সেই দেশগুলোকে তারা আগামীতেও টার্গেট করবেন। সুতরাং সেটার ভিতরে অন্য দেশগুলো আসবে। সুতরাং এটা আসলে শেষ না, অনেক রকমেরই যুক্তি রয়েছে পক্ষে বিপক্ষে, কিন্তু অভ্যন্তরীণ যে ফেব্রিকগুলো নষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যে যেভাবে ফেব্রিক নষ্ট হচ্ছে, নতুন নতুন স্টেটকে বাইরে থেকে ফোর্স করে রিপ্লেস করা হচ্ছে, কোনো দেশগুলোতেই কিন্তু আমরা কোনো স্ট্যাবল ডেমোক্রেসি কিন্তু এখনও পাই, লিবিয়াতেও পাইনি, ইরাকেও এখনও স্ট্যাবল না। একটু আগে আমরা শুনলাম যে সেগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা। সুতরাং এটাকে আসলে কোনোভাবে অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট। এবং এই পুরো জায়গাগুলোতে এক ধরনের আব্রাহাম অ্যাকর্ড আপনি জানবেন, যেটার আলোকে মূলত মধ্যপ্রাচ্যকে ক্রিশ্চিয়ানিটি, মুসলিম এবং জুডিয়াজম এদের মধ্যে এই ফেব্রিকের ভিতরে নিয়ে আসার একটা চেষ্টা রয়েছে, যেখানে ডোমিনেট করবে মূলত নন মুসলিম যে ফোর্সগুলো, তারা এখানে ডোমিনেট করবে। সুতরাং এই যে প্রক্রিয়াটা চলছে এটা আসলে শেষ কিছু না, এটা অব্যাহত। এবং যুক্তি হিসেবে আগে ইরাকের ক্ষেত্রে যেমন একটু আগে শুনলাম, ইরাকের ক্ষেত্রে যেমন যুক্তি আসছে, এখানেও যেমন যুক্তি আসছে। এবং আজকেই মার্কিন কংগ্রেসের একজন ডেমোক্র্যাট লিডার বলছিলেন যে যে যুক্তিগুলো দেয়া হচ্ছে, ইরানের সে সামর্থ্যই নাই। ইরানে এমন কোনো মিসাইল নেই যেটা আসলে ইউএসএতে গিয়ে পড়তে পারে, যে সেই ধরনের কিছুই নেই তার। এবং এখন পর্যন্ত সে এমন কিছু ব্যবহার করেনি যেটাতে মনে হতে পারে তার সামর্থ্য। ইনফ্যাক্ট তার আর্থিকভাবে ইরান কিন্তু অনেক শক্তিশালী অবস্থায় নেই। সুতরাং সেরকম জায়গা থেকে যে যুক্তিগুলো দিয়ে এই সময়ে জিনিসটা হয়েছে, সেটা আসলে খুবই বিভ্রান্তিকর। এবার আসি আমার নিজের দেশের ব্যাপারে। যেহেতু আমাদের মধ্যপ্রাচ্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো আমাদের বৈদেশিক রেমিটেন্সের জন্য এবং কর্মসংস্থানের দিক থেকে, তো সেখানেও আজকে একটা তথ্য এখনই হয়তো আপনি পাবেন, সেটা হচ্ছে আজকে কাতারে একজন মারা গেছেন। হ্যাঁ, তো এই ধরনের ঘটনাগুলো মানে আমাদের জন্য, সরকারের জন্য, আমি যদি নতুন একটি রাজনৈতিক সরকারের জন্য বলি, এগুলো তাদের জন্য ডিস্টার্বিং। উচিত হচ্ছে এই ধরনের জায়গাগুলোকে ইমিডিয়েটলি ট্যাকল করা। মানে রেমিটেন্স কমবে বাড়বে, তার থেকে গুরুত্বপূর্ণ হলো ইমিডিয়েট যে ক্রাইসিসগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে সরকার কতটা রেসপন্সিভ। তো আজকে সকালে দেখতে পেলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বৈষম্য বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা বিমানবন্দরে গিয়েছেন, যারা সেখানে আছেন। এই জায়গাগুলো দ্রুত দেখা দরকার, যাতে যারা আটকে পড়েছেন তারা যাতে দ্রুত বাড়িতে ফিরতে পারেন, নিয়মিত তথ্য দিয়ে তাদের যাতে বিমান কবে যাবে সেটি দেখতে পারেন। এবং একইভাবে যে দেশগুলোতে তারা কাজ করেন, ওই দেশগুলোতে অনেকেরই প্রায় শেষ ডেডলাইন থাকে, তারা আগে পৌঁছতে চান, অনেক সময় তাদের ক্যান্সেল হয়ে যায় বা ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায়। এই জায়গাগুলোতে কোনো ধরনের তারা যাতে ঝামেলায় না পড়েন, ফলে ওই দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং এমবাসিগুলো যেন যৌথভাবে কাজ করে, এই সংশ্লিষ্ট কারণে কারো যাতে ওয়ার্ক পারমিট বাতিল না হয়ে যায়, ভিসা পেতে বা এন্ট্রিতে যাতে কোনো সমস্যা না হয়, এই জিনিসগুলো ইমিডিয়েট, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বাকি যে বিষয়টা বলছেন যে হ্যাঁ, এর কারণে আমাদের রেমিটেন্স বা অন্যান্য জায়গাতে আবারও সেই একই রকমেরই উত্তর, যে যদি এটা দীর্ঘায়িত কিছু না হয় তাহলে এটা থেকে খুব বড় রকমের কোনো আশঙ্কা নেই, অন্তত রেমিটেন্স প্রবাহ বা আমাদের শ্রমিক যারা সেখানে কাজ করতে যাচ্ছেন সে সমস্ত। ইরান আমাদের মূল বাজার না, ইরানে খুব স্বল্প সংখ্যক শ্রমিকই যান কাজ করতে। মূল বাজার মূলত সৌদি আরব এবং ইউএই এবং কিছুটা ওমান, এই তিনটা দেশই আমাদের মূল শ্রম বাজার। তো যদি এই দেশগুলো আক্রান্ত না হন, যদি আস্তে আস্তে এটা স্ট্যাবল হয়ে যায়, তাহলে আমার ধারণা যে এই সংক্রান্ত বিষয়ে খুব একটা আশঙ্কার কিছু নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে রেকর্ড ঋণের চাপে থাকা যে আমাদের অর্থনীতি, এটা কি নতুন করে কোনো বৈশ্বিক সংকট বা নতুন সরকারের ইশতেহার বাস্তবায়নের জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? ঋণের সংকটের ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ যদি কোনোভাবে আমাদের সংকটে পড়ে তাহলে, কিন্তু যেটা আমি এখন পর্যন্ত সেরকম কোনো বড় সংকট দেখছি না যে আমাদের রেমিটেন্স প্রবাহ খুব নেতিবাচক একটা পরিস্থিতির মধ্যে পড়বে, সেরকম আশঙ্কা কম। যেটা হবে সেটা হলো যে আমাদের কিছুটা ব্যয় বৃদ্ধি হবে, আমাদের আমদানি ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, জ্বালানি আমদানির জন্য কিছুটা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটতে পারে, তবেও সেটাও আসলে খুব সীমিত আকারে হবে। আমাদের প্রতি মাসে প্রায় $660 মিলিয়ন তেল আমদানি করতে হয়।
তো সেটার ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া হতে পারে যে হ্যাঁ মূল্যটা কিছুটা বেশি দিতে হতে পারে, যদি স্ট্যান্ডার্ড থাকে, আটকে থাকে জাহাজ ট্যাঙ্কগুলো যদি আটকে থাকে, নতুন করে যদি মূল্যের ক্ষেত্রে নতুন করে রিনেগোশিয়েট হয়, আনতে সময় লাগে, এই সমস্ত কারণে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে। কিন্তু এগুলোর জন্য এই যে বড় ধরনের ডেট বা এই সমস্ত জায়গাতে কোনো সংকট, এটা এখনই মূল্যায়ন করার সময় আসে। এখনই সময় আসেনি। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ডুজ যেগুলো আছে সেগুলো দেখে কি মনে হচ্ছে যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, নাকি দেরি করে ফেলছি আমরা কোথাও? না, আমার কাছে আমি একটু আগে একটু কম্পেয়ার করতে যাই, অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন এই একই রকম একটা সংকট তৈরি হয়েছিল, আমাদের দেশ থেকে বাইরে যেতে পারছিল না, ভিসা আটকে গিয়েছিল, যে এরকম একটা সমস্যা হয়েছিল, এবং সেই সময় খুব মিসম্যানেজমেন্টের জন্য খুব দুর্নামের সম্মুখীন হয়েছিল সেই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমার কাছে মনে হয়েছে যে এই সরকার অন্তত কুইক রেসপন্স যেটা, সেটা খারাপ করেনি। দেখুন, মানুষজন আসলে এই ধরনের সংকটগুলো তারা জানেন যে হতে পারে, কিন্তু তারা যেটা দেখতে চান যে সরকার কতটা রেসপন্সিভ, সরকার তাদের কাছে আসলেন কিনা, দুটো কথা বললেন কিনা, হ্যাঁ টাইপটা দেখেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইমিডিয়েট রিয়াকশন যেভাবে দেখানোর দরকার সেই জায়গাটা তারা দেখাতে পেরেছেন। এখন যেটা দরকার মানে নিরাপদভাবে তারা যাতে ওই দেশগুলোতে যেতে পারে। আবার মনে রাখা দরকার ওই দেশগুলো থেকেও কিন্তু বাংলাদেশে যারা প্রত্যাবাসিত তারা কিন্তু আটকে গেছেন বিভিন্ন জায়গায়। মনে রাখা দরকার যে এই মিডল ইস্ট আমাদের একটা বড় হাব, যেটাতে ইউরোপ বা আমেরিকা থেকেও যারা আসেন তারাও কিন্তু এই হাবগুলোতে আসেন, এবং অনেকে আটকে যান এই সমস্ত জায়গায় বিভিন্ন কারণে। সুতরাং তারাও যাতে নিরাপদে আমাদের এখানে আসতে পারে, এই নিরাপদ প্রত্যাবর্তন এবং আগমনের কাজটি যাতে সুষ্ঠুভাবে আগামী এক সপ্তাহ ধরে হয়, সেই জন্য ক্লোজ মনিটরিংয়ের একটা প্রয়োজন রয়েছে। এবং সেটার জন্য যারা বিদেশ যাবেন তাদেরকে অনলাইনে মেসেজ দেওয়া, ফেসবুকে বা তাদের মোবাইলে মেসেজ দেওয়া, ফোনে জানানো কখন তাদের বিমান, কেননা অধিকাংশই যারা যান তারা অত বেশি বিমানে ফোন করে জানা কখন, এগুলো তাদের জন্য একটু সমস্যা। কিন্তু তাদেরকে যদি মোবাইল মেসেজ দিয়ে বা তাদের এজেন্টসের মাধ্যমে যদি জানানো যায় হ্যাঁ তাদের ফ্লাইটটা ওই সময়, তাহলে তাদেরকে ঢাকা শহরে এসে খরচ করে এই দিনের পর দিন বসে থাকতে হবে না, এবং এয়ারপোর্টেও তখন এক সময় একটা ক্রাইসিস তৈরি হতে পারে। কিন্তু সেই জায়গাতে একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার আছে এই সময়কালে, যাতে স্মুথলি তারা যাতে চলে যেতে পারেন এবং বিদেশ থেকে যারা আসতে চান তারা স্মুথলি দেশে আসতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ইশফাক ইলাহি চৌধুরীর কাছে এই প্রশ্ন ধরেই জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এখন কি ধরনের কন্টিনজেন্সি প্ল্যান থাকা দরকার কিনা, বিশেষ করে প্রত্যাবর্তনের ইস্যুতে? না, উনি তো কমপ্লিট কভার করেছেন। তারপরেও আমি বলবো যে যদি আমাদের যেমন ধরেন যদি যারা এই আটকে যায় এয়ারপোর্টে যদি ইয়ে হয়, আমাদের যেমন ওখানে একটা হাজি ক্যাম্প আছে, ওর কিন্তু অনেক ক্যাপাসিটি আছে। এই যে টার্মিনালে আজকে যা দেখলাম, এটা আগামী কয়েকদিন এরকম চললে তো টার্মিনালটাই মানে আনম্যানেজেবল হয়ে যাবে। আমার মনে হয় ওই ধরনের আবাসিক একটা ব্যবস্থা এয়ারপোর্টের কাছেই, যাতে তাদেরকে সহজে ডেকে আনা যায় ফ্লাইট ওয়াইজ তাদেরকে, এটা একটা কন্টিনজেন্সি ব্যবস্থা নিতে পারে। চট্টগ্রাম বিমানবন্দরেও যদিও অতটুকু ইয়ে না, তবুও সেখানেও হয়তো আশেপাশে এই চর্চাটা তো কোভিডের সময় আমাদের এখানে একটা প্র্যাকটিসটা তো আছে। সুতরাং দে শুড বি এবল টু ডু দ্যাট। আর জন্য যেসব বললেন যে কমিউনিকেশন বা ইভেন অ্যাপস ব্যবহার করে আমরা মেসেজ দিতে পারি। তবে আমরা আশা করব যে দীর্ঘমেয়াদী এটা হবে না। যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যায়, তাহলে তো মানে অন্তত যদি অফেন্স ইয়েটা যদি না থাকে, তারপরে হয়তো ওদের যদি ইন্টারনাল ইনস্টেবিলিটি থাকে সেগুলোর সঙ্গে এই এয়ারপোর্টগুলো, আমাদের তো মেজর এয়ারপোর্ট কাতার, দুবাই, রিয়াদ, জেদ্দা, এগুলোই তো এগুলো মনে হয় অলরেডি কিন্তু ফ্লাইট চলছে। আমি এইমাত্র দেখলাম যে ফ্লাইট চলছে, বাট লেস ইয়ে হচ্ছে, ওখানে ফ্লাইট অনেক কমে গেছে। তো স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলা বিশ্ব রাজনীতিকে আসলে কি বার্তা দিচ্ছে? এর কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিজ বাসা থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনে এই আইনের প্রতি এমন মনোভাব বিশ্বকে কি বার্তা দেয়? বিশ্বকে এটা অত্যন্ত দুঃখজনক যে আজ আমরা যারা বিশেষ করে তৃতীয় বিশ্বের যে ছোট দেশগুলোর জন্য অনেক সমস্যা। আপনার এর আগে দেখেন প্রথম কিন্তু ভায়োলেট করলেন পুতিন সাহেব। ইউক্রেন একটা জাতিসংঘের সদস্য রাষ্ট্র, ইউক্রেনে উনি আক্রমণ করে বসলেন এবং উনি ভেবেছিলেন যে এক সপ্তাহের মধ্যে এটা সব সমাধান করে ওখানে ওনার পছন্দ মতো রাষ্ট্রনায়ক বসাবেন। কিন্তু সেটা আজকে দেখেন 4 বছর হয়ে গেল এবং রাশিয়ারও পক্ষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইকোনমি। ইউক্রেন তো ধ্বংসপ্রাপ্ত, প্লাস সারা বিশ্বে আমাদের এটা ইম্প্যাক্ট হয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যের এটা যুদ্ধ শুরু হয়েছে, এটা আমরা সবাই আশা করব যে একটা শান্তিপূর্ণ সমাধান বা অন্তত একটা
যুদ্ধবিরতি যদি হয় সেটা সবার জন্য মঙ্গল, কিন্তু এটা যে শেষ পর্যন্ত কোথায় গড়াবে, কারণ অনেকগুলো অপশন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এটা হতে পারে পসিবিলিটিস, এটা হতে পারে 2 নম্বর, এটা হতে পারে 3 নম্বর, এটা হতে কোনোটাই শুভকর নয়। এবং এই যে আন্তর্জাতিক আইন না মানা, মার্কিন যুক্তরাষ্ট্রের তো এই মধ্যপ্রাচ্যে আজকে প্রায় অর্ধ শতাব্দীর বেশি থেকে কিন্তু তারা এটা, এই যে ইরানের প্রথম হয়েছে 1953 সালে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে হটিয়ে তার আজীবন সে জেলে ছিল। এই রেজা শাহর যে ফাদার রেজা শাহ পাহলভি, তাকে, সে তখন বাচ্চা ছেলে, তাকে এক্সাইল থেকে ফেরত এনে ওখানে রাজা বানানো হলো, বাদশাহ বানানো হলো। সে তো চললো 1979 সাল, এবং এই সম্পূর্ণ ইয়েটা ছিল। এবং আমার এখনও মনে আছে প্রেসিডেন্ট কার্টার গিয়েছিলেন এই বিপ্লবের কিছু আগেই গিয়ে বলেছিলেন যে ইরান ইজ দ্য পিলার অফ স্টেবিলিটি ইন দ্য মিডল ইস্ট, ডিনারে বলেছিলেন। এবং এমন অস্ত্র তখন তাদেরকে দেওয়া হয়েছিল, যেমন F-14 টমক্যাট বা ওদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার্সগুলো, যেটা মার্কিন নেভিকে দেওয়ার আগে, মার্কিন নৌবাহিনী পাওয়ার আগে কিন্তু ইরানকে এগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এবং কিন্তু দেখা গেল যে তাসের ঘরের মতো উইদিন নো টাইম এটা ভেঙে পড়লো। তারপরে যে খোমেনিকে আনা হলো, এটাও কিন্তু একটা মার্কিন পশ্চিমা কারণ দেখেন এই এত বছর 53 সাল থেকে 79 সাল পর্যন্ত শাহের বিরুদ্ধে কারা করেছে? ইরানের ন্যাশনালিস্ট ফ্রন্টস এবং তুদে পার্টি বলে একটা কমিউনিস্ট পার্টি ছিল ইরানের, এবং তারাই কিন্তু ফাঁসিতে গেছে, তারা করে। কিন্তু ওই সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মনে হয়েছে যে এই মোল্লাতন্ত্র উইল বি বেটার দ্যান এ কমিউনিস্ট ইরান, কারণ সোভিয়েত ইউনিয়ন ওখানে তখন খাড়া। তো এখন তারা বসলো ওখানে, মসনদে বসে গেল, উড়ে এসে KLM-এর স্পেশাল ফ্লাইট আসলো 747-এ করে, খোমেনি আসলেন। এসে তো উনি দেখা গেল অতি শীঘ্র উনি আরও বেশি মার্কিন বিরোধী হয়ে গেলেন। তখন আবার হলো একটা এক্সিস অফ এভিল তৈরি হলো, যেটা আজ পর্যন্ত আছে। তো এখন যত জায়গায়, ইভেন আমরা মানে আমাদের সময় পাকিস্তানে কি দেখেছি, মার্কিন ইনভলভমেন্ট ইন পাকিস্তানি পলিটিক্স, যার ফলে পাকিস্তানেও গণতন্ত্র কোনো দিন আমাদের সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এবং এই যে স্বাধীনতা যুদ্ধেও দেখেন তাদের ইন্টারফারেন্স এত বেশি ছিল যে এমনকি শেষ পর্যন্ত কোন দিকে যুদ্ধ যায় এটা শিওর ছিল না। 7th ফ্লিট প্রায় আসে অবস্থা। থ্যাংক গড উই হ্যাড রাশিয়ানস টু চেকমেট দ্যাট সোভিয়েত ইউনিয়ন। তো এখন সারা বিশ্ব জুড়ে তারা এগুলো করে আসছে। এবং এটা আমি বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যদি ঔপনিবেশিকবাদ হয়, তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই করছে, এবং তাদের কাছে সেই শক্তি এখন আছে। তবে হ্যাঁ, এর মধ্যে লাভবান কারা হচ্ছে? সব থেকে বেশি লাভবান হচ্ছে চীন দেখেন কোনো দিকে নাই, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য করে তাদের কিন্তু গ্রোথটা তারা এইভাবে এগিয়ে আসছে যে চীন খুব শীঘ্রই কিন্তু একটা পরাশক্তি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে সব দিকে। এখন কিন্তু চীন এই যে দেখেন আপনার 48 ঘন্টা হয়ে গেল, কোনো ডাইরেক্টলি কোনো ইনভলভ হয় না। হয়তো জাতিসংঘে বলবে ইয়েস উই কন্ডেম দিস থিং, কিন্তু চীন তার এখন কনসেন্ট্রেট করছে তার ব্যবসা এবং তার মানবিক উন্নয়নের জন্য, এবং একদিন তারা অতি শীঘ্র তারা কিন্তু চ্যালেঞ্জ করবে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে। জি, ইশফাক আলী চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ডক্টর গোলাম মোয়াজ্জেমের কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তিতে আবদ্ধ, খুব রিসেন্ট হয়েছে যেগুলো, অন্যদিকে দেশের জনগণের বড় অংশ ইরানের প্রতি বেশ সহানুভূতিশীল। এই বাস্তবতায় আমাদের কূটনৈতিক ভারসাম্য কেমন হওয়া উচিত? না, আমাদের কূটনৈতিক ভারসাম্যের ভাষা সবসময়ই হচ্ছে ইসলামী, যেহেতু আমাদের মূল্যবোধ, এবং সেই ইসলামী মূল্যবোধের জায়গা থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা সবসময় গুরুত্বপূর্ণ, এবং সেটাকে সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে এসেছি। তবে দুর্ভাগ্যজনক আজকে আমি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রীর যে বিবৃতিটি দেখেছি, তাতে আমি আশাহত হয়েছি। তিনি আসলে প্রকারান্তরে ইরানকে দায়ী করেছেন এই দেশগুলোকে আক্রমণ করার জন্য, কিন্তু অন্যদিকে ইরান যে আক্রান্ত হয়েছে সেটির ব্যাপারে কোনো সহানুভূতিতে তার দিক থেকে দেখানো হয়নি। তাতে আমার কাছে মনে হয়েছে যে এই বিবৃতিটি অনেক ক্ষেত্রেই আসলে একপেশে হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই মার্কিন যে প্রভাব পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যে অভিযোগটি, সেটির দিক থেকেও কিছুটা ইঙ্গিত আমরা এখানে দেখতে পাই। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি যে এর সঙ্গেও এই যে নন ডিসক্লোজার চুক্তিগুলোর এগুলোর কানেকশন থাকতে পারে বলছেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন যে তারা আমরা একটা সমাধান চাই, কূটনৈতিক সমাধান চাই, সেটা প্রধানমন্ত্রীর দিক থেকে সেই রকম একটি বিবৃতি এসছে।
কিন্তু এই জায়গাগুলোতে আমাদের অবস্থানটুকু আসলে আরও কিছুটা শক্তিশালী এবং দৃঢ় হওয়া দরকার, যে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের যে কূটনীতি এটা বহুপাক্ষিক, বহুমাত্রিক, এবং সেখানে ধর্মীয় মূল্যবোধের যে ব্যবহার এবং বিস্তার সেটাকে অবশ্যই আমাদের সম্মান জানানো দরকার। এবং প্রত্যেকটি দেশেরই সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটি দেশ সম্পর্কে বিভিন্ন রকমের নেগেটিভ বিষয় রয়েছে, সেই জায়গাগুলোকে সবসময় আমরা অভ্যন্তরীণভাবেই তাদেরকে দেখি। কিন্তু বাকি যে জায়গাগুলোতে আমাদের বৃহত্তর যে সম্পর্কের জায়গাটি, সেখানে ট্রেড, ইনভেস্টমেন্ট, কানেক্টিভিটি এবং রিলিজিয়াস যে কানেকশনস, সেই জায়গাগুলোতে ঐতিহাসিকভাবেই আমরা আসলে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের ধর্মীয় এই বন্ডেজগুলোকে অব্যাহত রেখেছি। সুতরাং সেটা আমার ধারণা অব্যাহত রাখা প্রয়োজন। একই সাথে এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি রাজনৈতিক এবং বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। সুতরাং তার সঙ্গে আমাদের সম্পর্কের একটা বিষয় রয়েছে। তবে সেই সম্পর্কের বিষয়টুকুর ক্ষেত্রে আমরা সবসময়ই সেটির ক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক যে আমাদের এগ্রিমেন্ট বা আন্তর্জাতিক যে চুক্তিগুলো আমরা করেছি, পার্টিকুলারলি আমি এখানে বলতে চাই যে ইউএন চার্টারগুলো মেনে যে জায়গাগুলো আমাদের ধরে রাখা দরকার, সেরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থান আমাদের সবসময় থাকা প্রয়োজন রয়েছে। সুতরাং আমি সবসময় মনে করি যে বাংলাদেশের উচিত হচ্ছে আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে সেই মানদণ্ডের আলোকে এই যে রাজনৈতিক যে সম্পর্কগুলো আছে সেগুলোকে সেই আলোকে দেখা দরকার, এবং সেই আলোকে যে জায়গাগুলোতে বাংলাদেশ সেটি এক্সিড করছে সেই জায়গাগুলোতে বাংলাদেশে হয় নীরব থাকা অথবা প্রতিবাদ জানানো, এবং সেই রকম বিষয় হলে নিন্দা জানানো। আর কিন্তু এটাকে কখনো এড়িয়ে গিয়ে সমর্থনের জায়গা কোনোভাবেই যাতে বাংলাদেশ না যায়। জি, ধন্যবাদ আপনাকে এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক এলাই চৌধুরী এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সঙ্গে রাজনীতির আয়োজনে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের রাজনীতির আলোচনা এই পর্যন্তই। আমরা ফিরব আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।